আসসালামু আলাইকুম এভরিওয়ান। ছায়ার বিচারক গল্পের 11 নম্বর পার্ট। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। নিজাম চৌধুরী তাড়াতাড়ি করে বাসা থেকে বের হয়ে গেটের সামনে গিয়ে দেখে সত্যি তার লোকদের মৃত লাশ, যাদের তার ভাইকে খুঁজতে পাঠিয়েছিল। নিজাম চৌধুরী বলল, সবাইকে দেখছি, কিন্তু রিফাতের বাচ্চা কই? দারোয়ান বলল, স্যার আমি তো এদেরকে দেখছি, রিফাত ভাইকে দেখি না। তারপর নিজাম চৌধুরী আর কিছু না বলে আর গার্ডদের ইশারা করে দিয়ে বলতে লাশগুলো সরিয়ে নিল। আর নিজাম চৌধুরী চিন্তায় পড়ে গেলেন। এখন সে কি করবে বুঝতে পারছে না, কারণ সে এখন নিশ্চিত তার ভাই বিপদে আছে। কি করব, দেশের অবস্থা ভালো না, এখন নিজেও বের হতে পারছি না, মাথায় ধরে না কি করব এখন। এইসব ভাবছে তখন নিজাম চৌধুরীর পকেটে থাকা ফোনটা বেজে উঠলো। তাড়াতাড়ি করে ফোন ধরতেই বলল, হ্যালো স্যার বলেন। টাইগার বলল, শোন, যেমন যেমন বলছি তেমনটা কর। নিজাম চৌধুরী বলল, বলেন। এটা বলতে টাইগার নিজাম চৌধুরীকে কি যেন বলল। তখন নিজাম চৌধুরী বলল, স্যার যদি কোনো সমস্যা হয়। টাইগার বলল, হবে না, আমি যেমনটা বলছি তেমনটা কর। নিজাম চৌধুরী বলল, বস একটা সমস্যা হয়ে গেছে, আমার ভাই রকি আর রিফাত দুইজনেই নিখোঁজ। এই কথা শুনে টাইগার বলে উঠল, ওই কুত্তার বাচ্চা রিফাতকে তোর সাথে রাখতে বললাম না? এখন ভিলেন যদি রিফাতের প্ল্যান জেনে যায় তখন কি হবে? নিজাম চৌধুরী বলল, ভুল হয়েছে, আমার ভাই নিখোঁজ ছিল তাই মাথা কাজ করেনি। টাইগার বলল, হয়েছে, আর আদর দেখাতে হবে না, যেটা বলছি সেটা কর, তোকে পুরো প্রোটেক্ট আমি করব। আর তোর ভাইকে নিয়ে চিন্তা করিস না, যা কাজে লেগে পড়, আজ রাতের মধ্যে একটা মিশন শেষ হওয়া চাই। নিজাম চৌধুরী বলল, ওকে বস। এটা বলে ফোন কেটে দিয়ে নিজাম চৌধুরী তার দলবল চেলাদের জরুরিভাবে ডেকে সবকিছু খুলে বলল, এইদিকে আমি একটা বাসায় উঠলাম, তারপর সেখানে প্রয়োজনীয় জিনিসপত্র আমার রুমে রেখে স্যারকে মানে সেনাপ্রধানকে কল দিলাম। সেনাপ্রধান বলল, কি জন্য কল দিয়েছো তুমি? আমি বললাম, স্যার ক্ষমা করবেন আপনার কথা না শোনার জন্য, কিন্তু স্যার আমি যেটা করছি সেটা আমার প্ল্যান মতে হলে সবকিছু আমাদের হাতে হবে। সেনাপ্রধান বলল, কি করতে চাও তাড়াতাড়ি বলো। আমি বললাম, স্যার বলছি। এটা বলে স্যারকে আমার প্ল্যান বললাম। সেনাপ্রধান বলল, শুনলাম তোমার কথা, কিন্তু এতে যদি হিতে বিপরীত হয় তখন তখন কি হবে? আমি বললাম, স্যার কিছু করতে হলে রিস্ক নিতে হবে। স্যার বলল, তাই বললে 80% রিস্ক, যেখান থেকে বের হওয়া সহজ হবে না, তাছাড়া ফোর্সদের ঝুঁকি আছে অনেক। আমি বললাম, স্যার জেনুইন প্ল্যান মতো গেলে সেখানে কি ফোর্সদের কিছু হবে না? আমার প্ল্যানের চেয়েও বেশি ক্ষতি হবে, তাই বলছি আমাকে অনুমতি দিন। আমার কথা শুনে স্যার একটু ভেবে বলল, অনুমতি দিব, ঠিক আছে, তবে তুমি তাদের সামনে থেকে গাইড করবে। আমি বললাম, ওকে স্যার, আমি এমনি সামনে থাকবো, তাছাড়া আপনি জানেন আমার বাসা চট্টগ্রাম, এতে সুবিধা আরো বেশি। স্যার বলল, ওকে, ভালো থেকো, আর এখন থেকে কাজে লেগে পড়ো। এইদিকে নিজাম চৌধুরীর আদেশ মতো সব মাফিয়ারা আজ রাতে আক্রমণ করবে সেই এরিয়াটাই। এতে সবাই সবার চামচাদের ভালোভাবে তৈরি করে নিচ্ছে। এইদিকে বস আপনি কি করতে চান আমি তো কিছুই বুঝতে পারছি না। এই কথা শুনে টাইগার একটা হাসি দিয়ে বলল, আমি গোড়াও খেতে চাই আগাও খেতে চাই। বস তাহলে আমি মাঝখানটা খাবো। আচ্ছা মাফিয়াদেরটা না হয় বুঝলাম, কিন্তু নিজাম চৌধুরীকে ওইটা কেন করতে বললেন? টাইগার বলল, প্রতিশোধ চিনিস? এই প্রতিশোধের আগুন আমার গায়ে প্রতিটা শিরায় শিরায় জড়িয়ে আছে, তাই আমি এমনটা করছি। ছেলেটি বলল, কিন্তু কার উপর প্রতিশোধ নেবেন আপনি? টাইগার বলল, অনেকের উপর লিটন, অনেকের উপর, যাদের সামনে পাই তবে তখন কিছু করার থাকে না, বুঝলি? সেই মানুষটা যখন আমার সাথে থাকে তখন আমার মাথার রক্ত গরম হয়ে যায়, ইচ্ছে করে তাকে সেখানেই মেরে মাটি চাপা দিয়ে দিই, কিন্তু পরিস্থিতি আর সময় আমার সাথে চলে না। লিটন বলল, স্যার আপনার শত্রুকে আমার মারার সুযোগ দিয়েন, আমিও মারবো। এইদিকে আমি আমার সব প্ল্যান সেট করে সবাইকে আদেশ দিলাম ক্যাম্পে চলে যেতে। এতে করে সবাই চলে গেল আর আমি চলে আসলাম আমার বাসায়। তারপর রাতে খাবার খেয়ে বিছানায় গায়ে লিয়ে দিতেই ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখি রাফি। রাফি বলল, কিরে হালা, চলে গেলি অথচ বলে গেলি না? আমি বললাম, আরে তোদের কথা মাথায় ছিল না। রাফি বলল, তার নাম্বার ওইটা বন্ধ কেন? আমি বললাম, আমি কাজে আছি তাই বন্ধ করলাম। রাফি বলল, ও দোস্ত তোকে একটা কথা বলি, প্লিজ না করিস না, প্লিজ প্লিজ। আমি বললাম, আরে কি এমন কথা বল দেখি। রাফি বলল, দোস্ত আমি না মানে আমি হালার পো বেডিগো মতো রং ঢং বাদ দিয়ে বল দেখি। রাফি বলল, দোস্ত আমি আরোহীকে পছন্দ করি তাই বলছিলাম। আমি বললাম, তাই এটা আমাকে না বলে তোর আরোহীকে বল। রাফি বলল, দোস্ত তুই তো জানিস আমি মেয়েদের সামনে গেলে আমার হাঁটু কাঁপে। আমি বললাম, তাহলে আগে হাঁটু কাঁপানো বন্ধ কর, তারপর পীড়িত করিস সালাম। রাফি বলল, দোস্ত এমনটা বলিস না, আমি তাকে ছাড়া বাঁচবো না, কিছু একটা কর মামা। আমি বললাম, ওইটা বাসায় গেলে তারপর করতে পারবো।
আপাতত আরোহীর নাম্বারটা নিয়ে জানার চেষ্টা কর, সে প্রেম করে কি করে না। রাফি বলল, দোস্ত তোকে অনেক ধন্যবাদ। আমি বললাম, এখন ফোন রাখ শালা, ঘুমাবো। এটা বলে ফোন কেটে দিয়ে ঘুমিয়ে পড়লাম। এইদিকে ডাইনিং রুমে বসে দরজার দিকে তাকিয়ে আছে তানিয়া, আর ভাবছে কখন আবির আসবে, কখন ক্ষমা চাইবে, কখন তাকে জড়িয়ে ধরবে। তার এমন কাণ্ড দেখে আম্মু একটা মুচকি হাসি দিয়ে বলতে লাগলো, আরে তানিয়া মা, তুমি এখনো বসে আছো কেন? তানিয়া বলল, আম্মু আমি আবিরের জন্য অপেক্ষা করছি। আম্মু বলল, আরে পাগলি, আবির আসবে না তো, তুমি খাবার খেয়ে গিয়ে শুয়ে পড়ো। তানিয়া বলল, না আম্মু, তুমি মিথ্যা বলছো, আবির আসবে দেখিও, আর আমি আবির না আসা পর্যন্ত খাবো না। আম্মু বলল, দেখো পাগলি মেয়ের কথা, আরে আবির মিশনে গিয়েছে, মনে হয় না 4-5 দিনে বাসায় ফিরবে। এই কথা বলতেই তানিয়া আম্মুকে জড়িয়ে ধরে কান্না করে বলতে লাগলো, আম্মু, ও আম্মু, আবির কি আমাকে ক্ষমা করবে? আমি যে তাকে অনেক কষ্ট দিয়েছি, আবির ক্ষমা না করলে আমার কি হবে আম্মু? আমি তখন মারা যাব। আম্মু বলল, আজে বাজে কথা বলবি তো কান লাল করে দিব থাপ্পড় দিয়ে। আবির ক্ষমা না করলে তাকে বুঝাবি, তাছাড়া উল্টাপাল্টা কিছু করবি না। এখন কান্না থামিয়ে কিছু খেয়ে নে, সেই দুপুরে খেয়েছিস, এখন তো কিছু খেলি না। তানিয়া বলল, না আমি কিছু খাবো না, যতক্ষণ আবির আমাকে ক্ষমা না করবে ততক্ষণ আমি কিছু খাবো না। আম্মু বলল, এইবার পাগলামি করবি তো সত্যি থাপ্পড় দিব, বলছি তো আবিরের আসতে দেরি হবে, এখন যদি না খেয়ে থাকিস আর আবির আসতে আসতে না খেয়ে থাকলে মারা যাবি, তখন আবিরের কাছে কেমনে ক্ষমা চাবি বল? তাই বলছি খেয়ে নে, আচ্ছাই আমি খাইয়ে দিব। এই কথা বলে আম্মু তানিয়ার হাত ধরে তাকে টেবিলে বসিয়ে ভাত মেখে খাইয়ে দিতে লাগলো, আর তানিয়া বাচ্চাদের মতো খেতে লাগলো। এইদিকে অন্ধকার রুমে অজ্ঞান হয়ে পড়ে আছে রকি আর রিফাত, সারা শরীরে রক্ত মাখানো। একজন ভালো মানুষ দেখলে অসুস্থ হয়ে যাবে। তখনই সেখানে আগন্তুকের আগমন। আগন্তুক বলল, কিরে জিসান, এই ইঁদুরে কিছু বলছে নাকি শুধু মায়েরই খেয়ে গিয়েছে? জিসান বলল, ভাই আমি অনেক মারছি, কিন্তু হালাই কিছুই বলছে না। আগন্তুক একটু হেসে বলল, হাতির কাজ শিয়াল দিয়ে হয় নাকি? দেখি শরবত দে, আমার মেহমানদের দেখছিস না গলা শুকিয়ে গিয়েছে। এটা বলতেই জিসান নামক ছেলেটা বুঝে গেল শরবত মানে হলো লবণ মরিচ মিশানো পানি। তাই ছেলেটা একটা হাসি দিয়ে একটা শরবতের মগ এগিয়ে দিল আগন্তুকের দিকে, আর আগন্তুক সেই মগ হাতে নিয়ে দুইজনের সামনে গিয়ে মুখে ছুঁড়ে মারলো। সাথে সাথে রিফাত আর রকি কলাকাটা মুরগির মতো ছটফট করতে লাগলো। আগন্তুক বলল, আচ্ছা জিসান, রিফাত তো কিছু বলেনি তাই না? জিসান বলল, ভাই শুধু বলে আমি কিছু জানি না, আমাকে মেরে লাভ নাই। আগন্তুক বলল, ও তাহলে এখানে তাকে আদর করে লাভ কি? এটা বলে আগন্তুক রিফাতের বুকে ঠাস ঠাস করে গুলি করে দিল। আর এটা দেখে রকি ভয়ে জোরে চিৎকার দিয়ে কান্না করে দিল আর বলতে লাগলো, ভাই আমাকে মারবেন না প্লিজ ভাই। এই কথা শুনে আগন্তুক মুচকে একটা হাসি দিয়ে তার গালে আলতো করে হাত বুলিয়ে দিয়ে বলল, না না বাবু, তোমাকে মারবো কেন? তোমার সাথে অনেক হিসাব বাকি আছে, তোমাকে কেমনে মারতে পারি বলো? এই জিসান। জি ভাই। আগন্তুক বলল, লাশটা ফেলে দিয়ে আই। এটা বলে আগন্তুক চলে গেল। এইদিকে আমি মনের সুখে ঘুমাচ্ছিলাম, তখন ফোনটা বেজে উঠলো। ঘুমঘুম চোখে ফোনের দিকে তাকিয়ে দেখি অচেনা নাম্বার, জরুরি কল হতে পারে তাই ধরে হ্যালো বলতেই ওপাশ থেকে কান্নার আওয়াজ শুনতে পেলাম। আমি বললাম, এই কে আপনি? এত রাতে ফোন করে কান্না করার মানে কি? আবির, আমাকে ক্ষমা করে দাও। মেয়েটার কণ্ঠ শুনে আমি বুঝে গিয়েছি এটা তানিয়া। আমি বললাম, কে আপনি, কেন কল দিলেন না জানার ভান করে? তানিয়া বলল, আবির তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার বউ তানিয়া, প্লিজ আমাকে ক্ষমা করে দাও আর বাড়িতে চলে এসো। আমি বললাম, সরি, আমার মতো খুনি কোনো ভালো মানুষের সামনে বা তার স্বামী হতে পারি না। আমি চরিত্রহীন লম্পট খুনি, আমি কারো স্বামী হওয়ার যোগ্যতা রাখি না। তানিয়া বলল, প্লিজ আমার ভুল হয়ে গিয়েছে, আমি বুঝতে পারিনি তুমি যা করছো কোনো ভুল করনি। আমি তোমাকে অনেক ভালোবাসি, প্লিজ এমনটা করিও না। আমি একটু হেসে বললাম, ভালোবাসা? যেখানে বিশ্বাস নেই সেইখানে কিসের ভালোবাসা? তখন মনে ছিল না আমি বলছিলাম না আপনার কোথাও ভুল হচ্ছে, বাট আপনি আমার কথা বুঝতে বা শোনার চেষ্টা করেননি। সো আমি খারাপ একটা মানুষ, আমি কাউকে মুখ দেখাতে পারি না, আর না তো কারোর সাথে কথা বলতে পারি। ভাই আর কখনো বিরক্ত করবেন না। এটা বলে ফোন কেটে দিলাম। এইদিকে আমার এমন কথা শুনে তানিয়ার কান্নার পরিমাণ আরো বাড়িয়ে দিল আর আমাকে কল দিতে লাগলো, কিন্তু আমি বারবার কেটে দিচ্ছি দেখে তানিয়া নিজে নিজে
বলতে লাগলো, এখন কেন কান্না করছিস? যখন নিজের স্বামীকে অবিশ্বাস আর নানান কথা বলে অপমান করছিলি তখন এটা ভাবা উচিত হয়নি? এখন বোঝ মজা, কাউকে না জেনে শুনে অবিশ্বাস করার ফল। এইসব বলতে বলতে তানিয়া ঘুমিয়ে গেল। এইদিকে রাত বাজে 1টা। এই সময় টাইগারের নির্দেশ মতে সব মাফিয়া লিডার একসাথে হয়ে সেখানে থাকা মার্ক নামক একজনকে সবার লিডার বানিয়ে তাদের ফোর্স নিয়ে রওনা দিল তাদের মিশনের উদ্দেশ্যে। তার কিছুক্ষণের ভিতরে পৌঁছে গেল সেই জায়গায়। জায়গাটা পুরো 1 কিলোমিটার জুড়ে, সরকারি সম্পদ হওয়াতে এই জায়গায় পুরো এরিয়া তারকাটা দিয়ে ঘেরাও করা। আর সেখানে গিয়ে নিজেদের পজিশন মতো পুরো এরিয়া ঘেরাও করে ফেললো। তখন একজন তাদের মার্ককে বললেন, বস, এই দিক দিয়ে কোনো সৈনিক দেখছি না। এইভাবে সবাই একই কথা বলল। এমন কথা শুনে মার্ক টাইগারকে কল দিয়ে বলল, টাইগার, এখানে কোনো সৈনিক নেই, আমরা এখন কি করব? এ কথা শুনে টাইগার ডেভিল মার্কে একটা হাসি দিয়ে বলল, আরে তাহলে তো ভালো, যাও গিয়ে যার যার মতো দখল করে নাও। মার্ক বলল, ওকে। টাইগারের কথা মতো সবাই খুশি মনে সামনের দিকে আস্তে আস্তে এগিয়ে গেল। এইদিকে টাইগার নিজাম চৌধুরীকে কল দিয়ে বলল, কিরে, তোর কাজ কত দূর হলো? নিজাম চৌধুরী বলল, বস, আপনার আদেশ পেলে সব কাজ শুরু করে দিব। টাইগার বলল, ওকে, গুড। আমার অস্ত্রগুলো সবাইকে দিয়েছিস তো? নিজাম চৌধুরী বলল, জি বস। টাইগার বলল, গুড, এখন কাজ করতে বল। এটা বলে কেটে দিতে নিজাম চৌধুরী তার লোকজনকে বলে, এই সবাই ছদ্মবেশ ধরে সবখানে ছড়িয়ে পড়, আর আমার আদেশ পাওয়া মাত্রই কাজ শুরু করে দিবি। এইদিকে টাইগার হাসতে লাগলো, ছাপও মরবে, লাঠিও ভাঙবে না। এইদিকে মার্কের লোকজন পুরো এরিয়া এখন নিজের দখলে অতি সহজে নিয়ে নিল। একটা চামচাও সেখানে ছিল না। কোথায় গিয়েছে তারা কেউ জানে না। মার্ক বলল, আচ্ছা টাইগার কি আমাদের বোকা বানালো নাকি? ওখানে থাকা একজন বলে উঠলো, কেন এমন মনে হলো তোর? মার্ক বলল, আরে দেখছিস না, এখানে অনেক প্রাকৃতিক সম্পদ থাকার পরেও এখানে কোনো গার্ড নেই, কোনো নিরাপত্তা নেই। ব্যাপারটা কেমন জানি লাগছে না? লোকটি বলল, তুমি ঠিক বলছো, এত বড় একটা জায়গায় গার্ড তো থাকা দরকার। এই কথা শুনে আরেকজন বলে উঠলো, হতেও পারে ওরা প্ল্যান করে গার্ড ছড়িয়ে নিয়েছে, তাই বলছি আমাদের গার্ডদের লোকটা আর কথা বলতে পারলো না। তার আগেই লোকটার মৃতদেহ মাটিতে লুটিয়ে পড়লো, আর সাথে সাথে রক্তে পুরো ফ্লোর লাল হয়ে গেল। এটা দেখে মার্ক বলে উঠলো, এটা ওদের ফাঁদ ছিল, তাড়াতাড়ি সবাই যে যার পজিশন নিয়ে নাও। এটা বলতেই সবাই সবার পজিশন নিতে লাগলো, কিন্তু কোনো কিছুতে তারা যেন বাঁচতে পারছে না। মার্কের লোক একটা একটা করে মাটিতে লুটিয়ে পড়ছে। সবাই চারপাশে হকচকিয়ে তাকিয়ে কাউকেই দেখছে না, এবং কি গুলি কোথা থেকে করছে এটাও কেউ বুঝতে পারছে না। এমন ভাবে কয়েক মিনিটের মধ্যে মার্কের সব লোক শেষ হয়ে গেল। মাটিতে শুধু পড়ে আছে লাশ আর রক্ত। মনে হয় এখানে রক্তের বৃষ্টি নামছে এই জায়গায়। এখন শুধু 3 জন বেঁচে আছে, মার্ক সহ আরো 2 জন। তারা বুঝতে পেরে গিয়েছে এখানে তাদের মৃত্যু নিশ্চিত। তারপরও তারা বাঁচার চেষ্টা করছে। তারা নিরুপায় হয়ে হাত উপরে তুলে আস্তে আস্তে বেরোচ্ছে আর বলছে, আমরা আত্মসমর্পণ করলাম, প্লিজ আমাদের মেরো না। এইসব বলছে আর চারপাশে তাকাচ্ছে। এইদিকে আমরা সবাই সবার পজিশন থেকে দেখতে পারছি। তখন আমাকে একজন বলল, স্যার, আমরা কি এখন সামনে যাব? আমি বললাম, ওয়েট, এটা ওদের প্ল্যান হতে পারে। এটা বলে আমি স্নাইপার স্পেশালি 3 জনকে বললাম, তোমরা 3 জন ওদের আশেপাশে মার্ক করে রাখবা, আর সবাই চারপাশে তাকিয়ে দেখবা কেউ লুকিয়ে আক্রমণ করছে কিনা। আর আমরা 5 জন তাদের সামনে যাচ্ছি। এই কথা বলে শেষ করতেই সবাই বলে উঠলো, ওকে স্যার। তারপর আমরা 5 জন বন্দুক তাক করে তাদের সামনে আস্তে আস্তে যেতে লাগলাম। তারপর আমরা তাদের সামনে চলে গেলাম। আমরা তাদের সামনে যেতেই হঠাৎ করে একজন পিছন থেকে আমাদেরকে আক্রমণ করে বসে, কিন্তু আমাদের পিছনে থাকা ফোর্স তাকে গুলি করে মাটিতে লুটিয়ে দিল। আমি যেমনটা ভেবেছিলাম তাই তাদের উদ্দেশ্য করে বললাম, তোরা যদি ভাবিস আমরা শুধু 5 জন তাহলে ভুল। আমরা এখানে কে কোথায় আছি সেটা তোরা নিজেরাও ভাবতে পারবি না, তাই নিজেদের ভালো চাস তো বেরিয়ে আয়। কিন্তু আমার কথা কারো কানে যাচ্ছে না। তখন আবার বলে উঠলাম, আমাদের একজনের কিছু হলে তোরা জীবিত ফিরতে পারবি না, আর এটার প্রমাণ ইতিমধ্যে পেয়ে গিয়েছিস। এই কথা বলতে একে একে 5 জন ছেলে বেরিয়ে আসলো হাত উপর করে। তারপর আমরা 5 জন তাদের চারপাশে গিয়ে বলতে লাগলাম, তোদের বসকে? তখন মার্ক বলে উঠলো, টাইগার। আমি বললাম, এই জায়গায় দখল করার উদ্দেশ্য কি তোদের? মার্ক বলল, এখানে অনেক অমূল্য সম্পদ আছে, আর এই জায়গায় দখল করে মাইনিং করলে আমরা সারা জীবন বসে বসে খেতে পারবো। আমি বললাম, তোরা ওর হয়ে কত বছর
কাজ করিস? মার্ক বলল, না, ওর হয়ে আমরা কাজ করি না, কিন্তু এই জায়গায় দখল করার জন্য আমরা তার সাথে হাত মিলিয়েছি। এদের কথা শুনে বুঝতে পারছি এরা টাইগারের ব্যাপারে কিছুই জানে না, তাই এরা আমার কোনো কাজে লাগবে না। এটা বলে আমার এক ইশারা দিতে সবাইকে গুলি করে মেরে ফেললো। তারপর সবাইকে বললাম, যাদের এখানে ডিউটি আছে তারা সবাই এই লাশগুলো একসাথে করে আবার ডিউটিতে লেগে পড়ো, আর যাদের ডিউটি নেই তারা ক্যান্টনমেন্টে ফিরে যেতে পারো। ওকে স্যার। এটা বলে আমি আমার মতো করে চলে আসলাম। এটা ছিল আমার প্ল্যান। আগে তাদের ভিতরে ঢুকতে দিব, তারপর বাইরে থেকে আমরা হাইড হয়ে আক্রমণ করব, যাতে তারা বুঝতে না পারে। আর এই প্ল্যান আমাদের জন্য আরো সহজ হওয়ার কারণ হলো এরিয়াটা আমাদের ফোর্সদের মাথায় সেট আছে। যদি আমরা এরিয়াতে কারো সিকিউরিটি দিতাম তাহলে ওরা নিজেদের পজিশন নিয়ে সেম আমাদের উপর আক্রমণ চালাতো। এর ফলে এই জায়গায় তাদের দখল চলে আসতো, তাও কিছুক্ষণের জন্য। তাই একটু তাদের মতো করে প্ল্যান করলাম আর কি। এইসব বলতে বলতে আমি বাসায় চলে আসলাম। বাসায় আসতে স্যারকে কল দিয়ে বললাম, স্যার মিশন সাকসেসফুল। স্যার বলল, গুড আবির, আমি তোমার উপর বিশ্বাস রেখে ভুল করিনি, আর আমারও বিশ্বাস ছিল তুমি পারবে, তুমি আমাদের গর্ব। আমি বললাম, আরে স্যার, এটা আমার কর্তব্য। স্যার, অনেক ঘুম পাচ্ছে, সকাল হয়ে এলো, একটু ঘুমাই কেমন? স্যার বলল, ওকে ঘুমাও। এটা বলে স্যার কল কেটে দিল, আর আমি চোখ বন্ধ করলাম, কিন্তু আমার ঘুম আসতেছে না। তার কারণ একটাই, আমার মনে হয় টাইগারের এই জায়গা দখল করার মূল উদ্দেশ্য না, তার উদ্দেশ্য আরেকটা, যেটা আমরা বুঝতে পারছি না। আমার মনে হয় আমাদের বিভ্রান্ত করছে টাইগার। কি তার প্ল্যান? এইসব ভাবতে ভাবতে আমার ফোনটা বেজে উঠলো। ফোনের দিকে তাকিয়ে দেখি অচেনা নাম্বার। অবাক হলাম, এত রাতে আবার কে কল দিবে? আমি ফোন রিসিভ করে কানে নিতে ওপাশ থেকে বলে উঠলো, কিরে, ওই জায়গাটা আমার হাত থেকে বের করে আমার লোকদের মেরে তুই কি মনে করছিস তুই জিতে গিয়েছিস? হাহা, তাহলে তুই ভুল ভাবলি, ওটা তো আমার রাজত্ব হাসিলের একটা প্ল্যান ছিল। আমি বললাম, মানে? লোকটি হেসে বলল, মানেটা খুব সোজা। তুই যে লোকগুলোকে মারছিস, হয়তো জেনে গিয়েছিস ওরা আমার লোক না, ওরা ওই জায়গায় আক্রমণ করছে আমার সাহায্যে, যেটা তোরা আগে জানতি না। এইটা আমার একটা প্ল্যান, তোদের বোকা বানানো এবং ওদেরকে মেরে আমার রাস্তা ক্লিয়ার করা। আরে বুঝলি না তো বোকা, তোরা তো কিছু বুঝিস না। ওরা হচ্ছে এই দেশ বিদেশ বিভিন্ন জায়গার মাফিয়া, যাদের কারণে আমার ব্যবসায় লস যাচ্ছে। তাই তোদের দ্বারা আমি আমার কাজটা অতি সহজে করিয়ে নিলাম, কারণ আমি জানি ওই জায়গার সিকিউরিটি কেমন, আর আমি জানি ওইটা কে সিকিউরিটি দেয়। বাই মিস্টার আবির, না, মিস্টার সিক্রেট আবির। তাকে আজ পর্যন্ত কেউ দেখতে পায়নি। কাল সকালের জন্য শুভকামনা, অনেক ভালো সংবাদ পাবা ভাই আমার। এই কথা বলে ফোন কেটে দিল। কিন্তু লোকটার কথা শুনে অনেক কিছু বুঝলাম এবং ক্লিয়ার হলাম। হালা আমাদের দিয়ে তার রাস্তা ক্লিয়ার করলো, আর এতটুকু বুঝতে পারছি মালটা আমারই চিনে মনে হয়। কিন্তু শেষের কথার আগামাথা কিছুই বুঝতে পারিনি। এইসব কথা মাথায় ঘুরপাক খেতে খেতে কখন যে চোখ লেগে আসলো নিজেও বুঝতে পারিনি। এইদিকে সকাল হতে দেশের মিডিয়া উত্তাল, মানুষজন আতঙ্কে আছে। তার কারণ দেশের নামকরা হাসপাতাল সন্ত্রাসী দখল করে নিয়েছে, যেখানে অনেক অবলাশ নিষ্পাপ শিশু, সাধারণ মানুষ এবং অসংখ্য রোগী তাদের কাছে বন্দী আছে। এইদিকে দেশের পুলিশ আর্মি সকল প্রকার চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু হাসপাতালে ঢোকার সাহস পাচ্ছে না। তার কারণ সন্ত্রাসীরা বলছে কেউ যদি এক পা বাড়ায় তাহলে একজন করে মানুষ মারা যাবে। মেজর নাসির এমন অবস্থায় সেনাপ্রধানকে কল দিয়ে বলল, স্যার কি করব বুঝতে পারছি না, ভিতরে অনেক সাধারণ মানুষ এবং অনেক ডাক্তার আছে যাদের জীবন আমরা বিপদে ফেলতে পারি না। সেনাপ্রধান বলল, নাসির, তাদের কাছে জানার চেষ্টা করো তারা এইসব কেন করছে আর তারা চাইটা কি। নাসির বলল, ওকে স্যার, আমি চেষ্টা করছি। এইদিকে সকালে এইসব খবর শুনে আম্মু, বাবা, ভাইয়া, তানিয়া চিন্তায় পড়ে গেল, সেখানে আমি আছি কিনা, আমার কিছু হয়েছে কিনা ইত্যাদি। তখনই চিন্তা কাটানোর জন্য তানিয়া আমাকে কল দিতেই ওপাশ থেকে বলে আমার ফোন নাকি বন্ধ। এই কথা শুনে তানিয়ার আম্মু কান্নায় ভেঙে পড়ল। তানিয়া বলল, আম্মু, আব্বু, আমার আবিরের কিছু হবে না তো? আবিরের কিছু হলে আমি বাঁচবো না। এইদিকে আম্মু বলল, হয় আবিরের বাবা, তুমি আবিরকে চলে আসতে বলো না, আমার ছেলের ওইসব কাজ করা লাগবে না, আমি আমার ছেলেকে হারাতে চাই না। আব্বু বলল, তোমরা কি শুরু করে দিলাম? আবিরের কিছু হবে না, এটা আমার বিশ্বাস। কান্নাকাটি না করে আল্লাহর কাছে দোয়া করো, এটা ভালো হবে। ভাইয়া বলল, আম্মু, তানিয়া, তোমরা বেশি চিন্তা করছো, এইসব না করে আল্লাহর কাছে দোয়া করো যাতে আমার ভাইকে হেফাজতে রাখে। এইদিকে আমি মনের সুখে ঘুমাচ্ছিলাম, তখনই ফোনের আওয়াজের কারণে শান্তি মতো ঘুমাতে পারলাম না। একের পর এক কল আসতে লাগলো। এক পর্যায়ে বিরক্তকর একটা ভাব নিয়ে না দেখে ফোনটা ধরে বললাম, এই কে রে, সকাল সকাল ঘুমের 12টা বাজাচ্ছে?
ঘুমের না, এখন জীবনের 12টা বাজবে, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো। আমি তো স্যারের গলা শুনে এক লাফে বিছানায় উঠে বললাম, আসসালামু আলাইকুম, সরি, আসলে কাল রাতের মিশনের জন্য ঘুমটা একটু বেশি হয়ে আসলো। স্যার বলল, ওয়ালাইকুম আসসালাম, আমি সময় নেই, টাইগার এই হাসপাতাল দখল করে নিয়েছে। আমি স্যারের কথা শুনে চমকে উঠলাম। আমি বললাম, কি বলেন স্যার? স্যার বলল, আমি সত্যি বলছি, তাড়াতাড়ি তোমার টিমের সবাইকে একসাথে করে কি করবা করো, আমি ওইখানে যাচ্ছি। আমি বললাম, না স্যার, এটা করবেন না, আপনি এখন আমার নিরাপত্তায় আছেন, আপনি বাসায় থাকেন। আর ওখানে কি আছে? স্যার বলল, ওখানে নাসির আছে, আর আমার মনে হয় আমাকে যেতে হবে, আমি এখানে বসে থাকলে হবে না। আমি বললাম, স্যার বুঝতে পারছেন না, এইসব আপনাকে মারার প্ল্যান করছে। স্যার বলল, আবির, আমি বেশি কথা পছন্দ করি না, যেটা বললাম সেটা করো, আর যদি আমার জন্য অনেক মানুষের প্রাণ যায় তাহলে নিজেকে ক্ষমা করতে পারবো না। এটা বলে স্যার আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে ফোন কেটে দিল। এইদিকে আমার টিমের সবাইকে ফোন করে তাড়াতাড়ি আসতে বললেই নাসির স্যারকে কল দিলাম। স্যার আসসালামু আলাইকুম। মেজর নাসির বলল, ওয়ালাইকুম আসসালাম, কে তুমি? আমি বললাম, স্যার আমি সিক্রেট কমান্ড আবির রহমান বলছি। মেজর নাসির বলল, ও আবির, বলো কি বলবা? আমি বললাম, স্যার ওখানের অবস্থা কেমন, আর ওদের সাথে কি কোনো যোগাযোগ হয়েছে? মেজর নাসির বলল, আবির, এখানে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হচ্ছে না, আমাদের কোনো ফোর্স সামনে আগাতে পারছে না। ওরা বলছে সামনে এক পা দিলে একজন মানুষের লাশ পড়বে, আর একটু আগে তাদের সাথে কথা হয়েছে। আমি বললাম, কি তাদের দাবি কি? মেজর নাসির বলল, ওরা বলছে 50 কোটি টাকা তাদের দিতে হবে, সাথে নিজাম চৌধুরীর ভাই রকিম, এবং নিরাপদে তাদের এখান থেকে যেতে দিতে হবে। আচ্ছা, তুমি কি এখানে আসবে নাকি? আমি বললাম, না স্যার, উপর থেকে আদেশ আসেনি, আর এটা মনে হয় আপনারা সামাল দিতে পারবেন, তাছাড়া বড় স্যারকে বলছেন এই কথা? মেজর নাসির বলল, বলেছি। আমি বললাম, ওকে স্যার, সাবধানে থাকবেন, এটা বলে ফোন কেটে দিলাম। স্যারের সাথে কথা বলা শেষ করতেই দেখি আমার টিমের সকল সদস্য হাজির। আমি বললাম, রাফি, সবাইকে নিয়ে সিক্রেট রুমে নিয়ে বস, আমি আসতেছি। রাফি বলল, স্যার, ও আপনাদের তো বলা হয়নি, রাফিও আমার সাথে সেম ডিপার্টমেন্টে কাজ করে। তারপর আমি ফ্রেশ হয়ে সিক্রেট রুমে যেতেই সবাই দাঁড়াতেই বললাম, বসেন সবাই। তো এভরিওয়ান, সবাই নেক্সট পার্টের জন্য একটু বেশি বেশি লাইক আর কমেন্ট করে দিও, ধন্যবাদ।